দর্শক স্বাগত আইএফআইসি ব্যাংক নিবেদিত সংলাপ প্রতিদিনের অনুষ্ঠানে। আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা এবং রাজনৈতিক বিষয়াদি নিয়ে আলোচনা করি। আজকে আলোচনার জন্য আমরা দুইজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমার সাথে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত আছেন জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক জনাব শহীদুল ইসলাম বাবুল, আরও আছেন জাতীয় নাগরিক কমিটির নির্বাহী কমিটির সদস্য ডক্টর আতিক মুজাহিদ। স্বাগত আপনাদের দুইজনকে। জনাব শহীদুল ইসলাম বাবুল, রাজনৈতিক বিষয় নিয়ে আজকে আলোচনার সিদ্ধান্ত, তো শুরু করি আপনাকে দিয়েই। শিওর। জি, হ্যাঁ, আজকে আপনার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কোনো দলকে নিষিদ্ধ করা রাজনৈতিক দলের কাজ নয়, নির্বাচনের মাধ্যমেই জনগণ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে, আরও অন্যান্য কথা বলেছেন। তা আমার প্রশ্ন হচ্ছে যে যেই দল ক্ষমতায় থেকে হাজারের অধিক মানুষ হত্যা করেছে, সেই আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনর্বাসন করতে কি আপনাদের দলের পক্ষ থেকে এমন বক্তব্য আসছে? না, আপনি ভুল বলছেন। বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসিত কেন করতে যাবে? শোনেন, আমি যদি উদাহরণ দিয়ে বলি, এই যে বিগত 15 বছর আগের সবগুলো বাদই দেন, অসংখ্য ঘটনা আছে। এই 15 বছর আওয়ামী লীগের হাতে সবচাইতে বেশি নির্যাতিত কে? কোন রাজনৈতিক দল? কত মানুষ, কত মামলা, কত মানুষ গুম, কত লক্ষ মামলা, কত লক্ষ আসামি? আমার দলের শীর্ষ নেত্রীকে কে মামলা দিয়েছিল? একটা মিথ্যা ভণ্ডামি ভনিতার মামলা, হ্যাঁ, অন্যায় অসত্য মামলা। 2 বছর তিনি মৃত্যু পথযাত্রী অবস্থায় আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ওই দলের বিএনপি রাজনীতি দেখাই তো না 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 না, জনগণ আশ্চর্য হচ্ছে যে কেন। শোনেন, একটা কথা শোনেন। নেলসন ম্যান্ডেলা, আপনি রাজনীতির ইতিহাস নিশ্চয়ই পড়েছেন। নেলসন ম্যান্ডেলা 27 বছর কারাগারে ছিলেন। 27 বছর তাকে কয়লা খনিতে নিয়ে কাজ করিয়েছে। জেলখানা থেকেই তিনি আলোচনা করেছেন। আমি বলছি না বিএনপি আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল, আমি উদাহরণ হিসেবে বলছি যে তিনি জেলখানায় থেকেই আলোচনা করেছেন এবং বের হওয়ার পরে ডিক্লার্ক সরকারের সাথে সাদা এবং কালো মানুষরা মিলে একটা সরকার গঠিত হয়েছিল। প্রশ্ন করা হয়েছিল নেলসন ম্যান্ডেলাকে যে যারা আপনার উপর এত নির্যাতন করলো, আপনার পরিবারের সদস্যদেরকে হত্যা করলো, আপনাকে 27 বছর জেল কাটাইলো, তাদের সাথে মিলে আপনি সরকার গঠন করলেন। এটা নিয়ে তার আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস এএনসির মধ্যেও ফাটল দেখা দিয়েছিল। উনি বলেছিলেন, দেখো, সারা জীবন যদি তোমরা যুদ্ধ আর রক্তপাতের কথা বলো, আমি তোমাদের সাথে নাই। হ্যাঁ, কোথাও না কোথাও তো আপনাকে শেষ করতে হবে। আপনি সারা জীবন যুদ্ধ করবেন, সারা জীবন রক্তপাত করবেন? আমি বলছি না বিএনপি আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল হয়েছে, আমি বলছি উদাহরণগুলা যে আপনি কি করবেন। নেলসন ম্যান্ডেলাকে কেন আপনি স্মরণ করেন? উদারতার জন্যই তো। আরও অনেক উদাহরণ আছে তার ব্যক্তি জীবনের। হ্যাঁ, তো সেই জন্যে এই যুদ্ধ আর এই রক্তপাত, আওয়ামী লীগ ফ্যাসিস্ট, আওয়ামী লীগ অত্যাচারী, সবচেয়ে বেশি অত্যাচার বিএনপিতে, বেশি রক্ত বিএনপির লোকদের ছড়িয়েছে। তো সেই আওয়ামী লীগের ভোটার তো ঘরে ঘরে আছে। দল হিসেবে আওয়ামী লীগ নিকৃষ্ট হয়েছে, তাদের নেতারা নিকৃষ্ট হয়ে গেছে। এই সব মানুষকে আপনি না না ভোটের কথা বলছি না, না না না, আমি ভোট কে পাবে কে পাবে না সেটা পরের প্রশ্ন। এই ভোটগুলোকে আপনি, এই মানুষগুলোকে আপনি বঙ্গোপসাগরে ফেলে দিবেন, সেটা কথা না। আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, সেটা নিয়ে আমার বক্তব্য নাই। আমার দলের যে পজিশন, মহাসচিব যেটা বলেছেন সেটা আগেও উনি বলেছেন, আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান অন্যভাবে বলেছেন যে নিষিদ্ধ করা বা না করা, আওয়ামী লীগকে কি বাংলাদেশের মানুষ পছন্দ করে বলে আপনার ধারণা? না, নিশ্চয়ই না। তাহলে আওয়ামী লীগ যদি রাজনীতির মাঠে আসে, ভোটের মাসে আসে, আমি নিশ্চিত তারা আস্থা করে নিক্ষিপ্ত হবে। এইভাবে যদি নিক্ষিপ্ত হয়, আমি মনে করি এটার চাইতে এটা ভালো। আপনি গায়ের জোরে, ক্ষমতার জোরে কাউকে বহিষ্কার করবেন, নিষিদ্ধ করবেন, এই নজির আমরা আগেও দেখেছি, এই আওয়ামী লীগের মাধ্যমেই দেখেছি। না, কিন্তু যদি কোনো দল, সংগঠন, ব্যক্তি এরকম হত্যা, জুলুম, নির্যাতনের দায়ে অভিযুক্ত হয়, তাহলেও কি তারা রাজনীতি করবে? না 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 না, আওয়ামী লীগের সব লোক হত্যা, জুম, খুনের সাথে জড়িত, এটাও যেমন ঠিক না। আবার আওয়ামী লীগের ওই কম্বল বাঁচতে গেলে কি ঠক বাঁচতে যায় গা উজার, এরকম অবস্থা। আপনি আওয়ামী লীগের বিচারটা করছেন না কেন প্রপারলি? কেন শুরু করছেন না কেন? আপনি যদি আওয়ামী লীগের বিচার করেন, আমি নিশ্চিত আপনাকে এই নিষিদ্ধের দায় আপনার নেওয়া লাগবে না।
আপনি ওই যে কি বলে ওই শুভঙ্করের ফাঁকি আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন, আবার আওয়ামী লীগ ফিরে আসবে, সেটা আপনি প্রতিহত করতে পারবেন না, এই দায় বিএনপির উপর যাবে। এটা তো ছাত্ররাতেই অভিযোগ করছে আপনাদের বিরুদ্ধে। শুনে আসি একটু আতিক মুজাহিদ, একই কথা কি, মানে আপনাদের অবস্থানটা কি? আচ্ছা, ধন্যবাদ। আসলে ভাইয়া যেটা শুরু করছিল, আমি জানি না উনি কন্ট্রাডিক্ট করলো কিনা, সেলফ কন্ট্রাডিক্ট। একবার বলতেছেন যে সহানুভূতি, আরেকবার বলছে বিচার করতে হবে। পজিশনটা স্ট্রেইট হওয়া উচিত যে গত 15 বছর যেখানে বিএনপি রাজনীতি নাইন করে দেওয়া হয়েছে, কোথাও মানবিকতা পর্যন্ত দেখানো হয়নি, তো সেখানে তাদের কোনো ধরনের বিচার নাই, কোনো ধরনের। আমার মনে আছে আমার এক খালু ফোন দিয়ে কান্না করতো, সে হলো একদমই একটা ঝুপড়ি বলে এলাকার ভাষায়, সে নদীর পাড়ে সে গিয়ে সে রাত্রে কাটাইতো, কারণ মামলার জ্বালায় সে চলতে পারে না, একটা গ্রামের মানুষ। এই মানুষগুলা যখন শুনে যে তার ওনার দলের একজন মহাসচিব বলে যে আওয়ামী লীগকে কী করা যাবে না, নিষিদ্ধ করা যাবে না, তাহলে আপনাদের দাবিটা আমাদের সাথে উঠান যে আওয়ামী লীগকে আগামী 3 মেয়াদে, যেহেতু 3 মেয়াদে তারা আমাদেরকে বঞ্চিত করেছে জাতিকে হিসাবে, বিএনপি যেহেতু বড় রাজনৈতিক দল, সবার তার নেতৃত্বে আমরা রাজনীতি আন্দোলন করেছিলাম, সুতরাং 3 মেয়াদে যেহেতু আমাদেরকে বঞ্চিত করেছে জাতি হিসেবে, সুতরাং আওয়ামী লীগ নামে যে ধর্মীয় দল, এটা আওয়ামী লীগের যে ম্যান্ডেট মুজিববাদী দল, সেটাকে আমার মনে হয় 3 মেয়াদে বঞ্চিত করা উচিত এবং তাদের নির্বাচন থেকে শুরু করে তাদের বিচার করা উচিত আগেই, হ্যাঁ, যথাযথভাবে বিচার। কারণ খুন গুম থেকে শুরু করে বিডিআর বিদ্রোহ থেকে শুরু করে সে 9 সাল থেকে শুরু কত শত শত মামলা হয়েছে, তাই না? প্রতিটা ছাত্র এটাতে জড়িত হয়েছে। সুতরাং আমার কাছে মনে হয় এই বিষয়গুলো মনে রেখে আমাদের বিএনপির দায়িত্বশীল নেতৃবৃন্দর একটু চিন্তা করে কথা বলা উচিত। কিন্তু আপনারা ছাত্ররা বা এই বৈষম্য বিরোধী ছাত্র, জাতীয় নাগরিক কমিটি, আপনারা এই দাবিটা রাজনীতি নিয়ে আপনাদের কেন এই দাবি হবে? রাজনীতি না, আমরা যখন নাগরিক কমিটির ঘোষণা দিই 8 সেপ্টেম্বর, তখন কিন্তু স্পষ্ট 8 দফার মধ্যে বলা ছিল যে এইগুলোর বিচার করতে হবে। হ্যাঁ, বিচার যদি নাই হয়, হ্যাঁ, বিচার যদি নাই হয় তাহলে আপনি তাকে পুনর্বাসন, তো এটা তো আসলে কোনোভাবে হওয়া উচিতই না। পুনর্বাসন তো পরের বিষয়, আগে একটা সেকেন্ড আরেকটা বিষয়। আমি খুবই আফসোস বিষয়, আপনারা জানি না ভাইয়া, খেয়াল করে দেখতে পারেন যে কোনো রিগ্রেট নাই। যদি কোনো মানুষের ভিতরে রিগ্রেট না থাকে, সে প্রতিশোধ নেয়। যদি রিগ্রেট থাকে, তা রিয়েলাইজেশন হতে পারে যে আমি ভুল করেছি। যদি ভুল সামষ্টিকভাবে কোনো, আমি আমার বন্ধু বান্ধব অনেক ছাত্রলীগ নেতা দেখেছি, একটা মানুষকে পাবলিকলি বলতে দেখি না যে 1600 থেকে 2000 মানুষ মারা গেল, আমরা একটা সরি, একটা মানুষের সরি বলে না। তাকে আপনি যদি ম্যানসেল ম্যান্ডেলার মতো, মাহাতিকে বলে, আমরা যদি আরও যদি অনেক বড় বড় মহৎ ব্যক্তিদের মতো ক্ষমা করে দিই, তাহলে আসলে তো প্রপার বিচার হলো না। ইনজাস্টিস করাটাও একটা হচ্ছে, মানে কারো যদি না ক্ষমা করতে বলিনি, আসলে কন্ট্রাডিক্টরি হয়ে গেছে। সুতরাং এই বিষয়টা হচ্ছে অবশ্যই তাদের বিচার হবে সবার আগে। ছাত্রদের দাবি হচ্ছে যে বিএনপির মধ্যে দায়িত্বশীল ব্যক্তিরা এটা চিন্তা করুক যে একটা মানুষের প্রতি অন্যায় হচ্ছে, অন্যায়টা আগে ন্যায় হোক, তারপরে তাদেরকে নির্বাচন করবে না, স্পেস দিবে না জনগণকে, সেটা পরের বিষয়। আমাদের ফার্স্ট কথা হলো আগে এদের বিচার করতে হবে, তারপরে রাজনীতি বলেন, সমাজনীতি বলেন, যেখানে পুনর্বাসন কিনা সেটা পরে দেখা যাবে। এটার ব্যাপারে আমাদের অবস্থান এটাই। আমিও তার সাথে পুরোপুরি একমত, কন্ট্রাডিক্টরি কোনো কিছু নেই। বিচারটার কথা কিন্তু আমরা সবার আগে বলছি, এবং এটাও বলছি যে আমরা নির্যাতিত, আমরা মজলুম, আমরা নিপীড়িত, কিন্তু তারা হলো কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা নাগরিক কমিটি, আর আমরা হলো একটা রাজনৈতিক দল, একটা দায়িত্বশীল রাজনৈতিক দল। সে যেটা করতে পারবে, সে যেটা বলতে পারবে, আমি সেটা বলতে পারি না। দায়িত্বহীন কথা, দায়িত্বজ্ঞানহীন আচরণ অ্যাজ এ পলিটিক্যাল পার্টি, যে পার্টি অনেকবার ক্ষমতায় ছিল, যেই পার্টি ক্ষমতায় যেতে চায়, যে পার্টি ভোট ফেস করতে চায়, সেই পার্টি তো তাদের মতো করে আমরা চিন্তা করতে পারবো না একবারও। এখানে একটা কন্ট্রাডিক্টরি, সে বলল আতিক মোর্শেদ যে বিএনপি আমি ডাবল স্ট্যান্ডার্ড বলছি। আমি কিন্তু ডাবল স্ট্যান্ডার্ড বলিনি, আমার কথাটাকে ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে। এটাও ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়। বিষয়টা ওটা না, বিষয়টা পলিটিক্স, কিন্তু বিষয়টা তো রাজনীতি না। সেটা ঠিক, মানে ঠিক আছে, কিন্তু জনমনে এই প্রশ্ন, এই আতঙ্ক, এই সন্দেহ মানে তৈরি হয়েছে যে আসলেই কি বিএনপি মানে কি চায়, বিএনপি কেন এই সহানুভূতিশীল আচরণ করছে আওয়ামী রাজনীতির প্রতি। শোনেন, আওয়ামী লীগ এবং বিএনপি দুটো ভিন্ন দল, আপনাকে মনে রাখতে হবে। আওয়ামী লীগ যেটা পারবে, যেটা করবে, বিএনপি সেটা করবে না, পারবে না। আওয়ামী লীগ সেই কারণে ইতিহাসের ঘৃণায় লিপ্ত হয়েছে, ইতিহাসের সবচাইতে জঘন্যতম। শুধু 5 তারিখে না, এই 5 তারিখের আগেই দল হিসেবে আওয়ামী লীগ একটা মানে কি ব্যাংক্রাফ্ট রাজনৈতিক দল হয়ে গেছে। আপনার এখানেও বহুবার বলেছি, 5 তারিখের আগেই বলেছি যে দে আর নো মোর পলিটিক্যাল পার্টি। ইথিক্সে বলেন, নৈতিকতায় বলেন, আদর্শে বলেন, কোনো কিছুতে নেই। তারা একটা বাহিনী তৈরি করেছিল জনগণের মতের বিরুদ্ধে, জনগণের অধিকার হরণের জন্য। বন্দুক, কামান, পিস্তল আর মারণাস্ত্র, আর এই বাহিনী দিয়ে তারা ক্ষমতা দখল করে রেখেছিল। সেই জন্য আওয়ামী লীগ অনেক আগে থেকেই রাজনৈতিক দেউলিয়াত্ব বরণ করেছে।
বা রাজনৈতিক কি বলে এই হারিয়েছে, অধিকার হারিয়েছে। সেই আওয়ামী লীগ তাদেরকে আমরা উচ্ছেদ করতে পারিনি, আমরা পরে উচ্ছেদ করতে পেরেছি সমন্বিতভাবে। তো দখলদার বাহিনীকে আমরা উচ্ছেদ করেছি। এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন আর বিচার করবেন, এর মধ্যে খুব একটা পার্থক্য আছে তো আমি মনে করছি না। আমি মনে করি যে আওয়ামী লীগকে যদি আপনি বিচার করেন, যথাযথ বিচার, যে কথা সেও বলছে, আমরা বারবার বলছি যে আপনি যথাযথ বিচার যদি করেন ফ্রম টপ টু বটম, শেখ হাসিনা থেকে সর্বশেষ কর্মী বা শেখ মুজিব থেকে সর্বশেষ কর্মী, লোম খুব কমই পাওয়া যাবে। কিন্তু শোনেন, হ্যাঁ বলেন, আপনি বলেন। লোম যে পাওয়া যাবে কমই, কম্বল পাওয়া যাবে না, না কম্বল পাওয়া যাবে বললে তো আমরা মনে করি না। কিন্তু আশঙ্কা এটি যে 3 মাসের হয়নি, তার মধ্যেই গত 10ই নভেম্বর তারা কর্মসূচি ঘোষণা করেছে এবং আমরা দেখলাম যে সারা দেশের ছাত্ররা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এক ধরনের সব কিছু ফেলে দিয়ে ওইটার প্রতি তাদের নজর, এই কর্মসূচির প্রতি কোথায় কি করে, কোথাও কোনো অরাজকতা করে। আপনার কি ধারণা যে আপনি যদি তাকে নিষিদ্ধ করে দেন, সে আর কোনো কর্মসূচি দিবে না, সে ঘরে বসে থাকবে, সে আর ঘর থেকে বের হবে না? বিষয়টা তো এরকমও হইতে পারে যে তখন, আমি তা মনে করি না, কিন্তু তখন তো নৈরাজ্যটা আরো বেশি বৃদ্ধি হইতে পারে, তখন তো সেটা সুইসাইডাল হইতে পারে, তখন তো সেটা কি বলে ওই যে ইসে চলে যায় যেটা চরমপন্থীরা ওই আন্ডারগ্রাউন্ডে চলে যেতে পারে। তো জাতি রাষ্ট্র হিসেবে সেটা আপনি সামাল দিতে পারবেন কি পারবেন না, সেই বিষয়টা তো আপনাকে চিন্তা করতে হবে। সেই জন্য বিএনপি তারা যেভাবে চিন্তা করে, বিএনপি ওইভাবে চিন্তা করে না। এখন মায়ের চাইতে মাসির দরদ, আমি বলি মায়ের চাইতে যদি মাসির দরদ বেশি হয়ে যায় তাহলে মুশকিল। আমি হইলাম সবচাইতে বড় নির্যাতিত। এখন আপনি যদি আমার জন্য কান্না করেন, শুনতে জিনিসটা খারাপ লাগবে। বিএনপি তার মতো করে বলছে, তারা তাদের মতের প্রতি আমাদের রেসপেক্ট আছে, তাদের মতের প্রতিও আমাদের রেসপেক্ট আছে। আর আপনি যেভাবে বলছেন সমস্ত মানুষ একভাবে চিন্তা করছে, বিষয়টা কিভাবে আপনি প্রমাণ করবেন যে সব মানুষ এইভাবে চিন্তা করছে, না মানুষ বিএনপির মতো করে চিন্তা করছে? মানে গণ আকাঙ্ক্ষাই এইটা, মানে আগস্ট বিপ্লবের পরে এইটাই ছিল মানুষের গণ আকাঙ্ক্ষা। আমি একটু শুনি এ ব্যাপারে কি বলে আতিক মুজাহিদ। আমরা তো আসলে জেনজি বলি, সোশ্যাল মিডিয়াতে প্রচুর রকম ট্রোল হয়। যেমন আজকে যে কমেন্টটা বললেন, গতকালের প্রসঙ্গটাও আসতে পারে এই সুযোগে, যে আমাদের সম্মানিত রিজভী ভাই একটা কমেন্ট করেছেন। আমি তো জানা মতে যে 99% লোক এটাকে ব্যাকফায়ার করছে, যে কিভাবে শেখ মুজিবের ছবি যেটা না সরানো হয়, এই কথা বলার সাথে সাথেই তার মানে বোঝা যাচ্ছে যে এই কমেন্টটাও যেমন ঠিক ছিল না। আওয়ামী লীগের ব্যাপারে সহানুভূতিশীল আচরণ, এটা এখন মানুষ প্রত্যাশা করে না, কারণ রক্তের দাগ এখনো শুকায় নাই। আমি রিসেন্টলি মিরপুরে 10-এ একজনের চোখ নষ্ট হয়ে গেছে, তাকে দেখতে গিয়ে সে যখন আকুতি জানাচ্ছে, তখন আমার কাছে খুব খারাপ লাগতেছে। একটা মানুষ এখন চোখে তার ঠিক হয়নি, তাকে 20,000 টাকা কষ্ট করে দিয়ে আসলাম। তো এই যে মানুষটার এখনো যে আকুতি, সেটার বিচার না হওয়ার আগেই যদি আপনি যে বললেন ফেসিস্ট দলের রাজনীতি করার যদি অধিকার, তাকে নিষিদ্ধ করা যাবে না, এইগুলো যদি বলি, তারা লাই পায়, মনে হচ্ছে যে বিএনপি আমাদেরকে স্পেস দিচ্ছে, এবং যার প্রতিফলন 10ই নভেম্বর ছাত্রদেরকে আবার মাটি নেমে এই ফেসিস্ট শক্তিকে প্রতিহত করতে হয়। ঠিক আছে, তারা বাহির থেকে কাইন্ড অফ লাদেন গুহা থেকে বার্তা দিতেছে, আর এখানে মানুষজনকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে। তো এটা যদি বিএনপি যদি আরও শক্ত হাতে যদি ছাত্র জনতার বা মানুষের যে আকাঙ্ক্ষা, যে এই দলকে, আমার তো মনে 10 বছর তো কথা বলা উচিত আওয়ামী লীগের, যে অন্যায় করেছে, যে পাপ করেছে, এই জাতির প্রতি অন্যায় করেছে, পুরো জাতি রাষ্ট্রকে নষ্ট করে দিয়েছে। রিসেন্টলি কথা হচ্ছিল এক ছোট ভাইয়ের কাছে, যে পুরো যা আপনি জিডিপি দেখেন, যা দেখেন সব তো ফাঁপা, ভুল একটা ইনফরমেশনের উপর, রাইট? তো এইরকম রাষ্ট্রকে ধ্বংস করে ফেলা হয়েছে। তো সেই গোষ্ঠী যদি আবার নতুন করে ক্লেম করা শুরু করে, তাহলে তো তাকে স্পেস করার জন্য আমরা যদি কথা বলি, আমার ফার্স্ট হচ্ছে, আমাদের মনে হয় জনতার প্রথম দাবি হচ্ছে এদেরকে একটা বিচার, এবং আমার মনে হয় সেই বিচার প্রক্রিয়া তো শুরু হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানে গঠন করা হয়েছে, বিচারক নিয়োগ হয়েছে, আমরা দেখলাম অভিযোগ এবং তদন্ত পর্যায়ে তো আছে। তাহলে তো সেখানে তার কোনো ইয়া নাই না। একটা হলো যে আপনার রাজনৈতিকভাবে একটা জিনিস মানুষকে মোকাবেলা করতে গেলে রাজনৈতিক বয়ান লাগে, রাইট? তো এই যে ওনারা যে আওয়ামী লীগ যে আবার নতুন করে যে বয়ান করার চেষ্টা করতেছে, যে আমরা এখানকার গণতান্ত্রিক দল ছিলাম, বিএনপি সহকারে গণতান্ত্রিক আন্দোলন করব, খেয়াল করেন শব্দগুলো দেখলে তো আমরা বুঝি তারা কিভাবে নতুন করে রিএস্টাবলিশিং দেয়ার ন্যারেটিভ। এটি হাসান মাহমুদ বলেছে পলাতক অবস্থায়, সেটিরাও বলেছে জয় ভুল ছিল, এটা খালেদা জিয়াকে গ্রেফতার করার পরের দিন আমরা তো সাধারণ জনতা হিসেবে কিভাবে দেখবো, যখন একটা হাসান মাহমুদের মতো লোক কথা বলে, তার পাশে যদি আমাদের দায়িত্বশীল শ্রদ্ধাভাজন যদি ফখরুল সাহেব বলেন যে তাদেরকে নিষিদ্ধ করা যাবে না, মানুষ মনে করবে, সাধারণত আমরা ছাত্র জনতা ধরে নিব, তারা মনে হচ্ছে এই সেন্টিমেন্টকে তারা এইভাবে নিয়ে যাচ্ছে, অথচ জি বলেন না। আরেকটি ধারা তৈরি হয়েছে যে ছাত্ররা এক ধরনের একটা প্রেশার গ্রুপ তৈরি হয়েছে, তারা যা বলবে তাই করতে হচ্ছে, তাই করতে হবে। বিষয়টা কি এমন?
দেখেন ছাত্ররা তো আসলে নিজস্ব কোনো রাজনৈতিক দল না, ছাত্ররা প্রেশার গ্রুপ মানে কি জনতার কথাগুলাই বলে। কারণ প্রতিনিয়ত আমি যখন বসে থাকি আমাদের নাগরিক কমিটির অফিসে শত শত মানুষ আসে, তাদের অভিযোগ অনুযোগগুলো বলে, এটা তো তাদের ভাষা। তারা আসলে কি চায়, যখন মানুষের কাছে যাই কথা বলি, মানুষের সাথে গণসংযোগ করি, আপনারা কি চান, এটা কেমন রাজনৈতিক দলের কাছে যাচ্ছে না এরকম। রাজনৈতিক দলের কাছে গেলেও তারা তো তাদের পলিটিক্যাল স্ট্যান্ডের কারণে অনেক কিছু বলতে পারে না। কিন্তু আমরা তো ছাত্রদের, আমাদের দল নেই, আমরা তো মানুষের জন্য কথা বলি, রাইট? এই রাষ্ট্র কীরকম চাই, কেমন চাই, জনতা কীরকম চায়, এদেরকে বিচার হওয়া দরকার কিনা, এদেরকে পুনর্বাসন করা দরকার কিনা, আমরা তো ক্লিয়ারলি জানি যে এদেরকে পুনর্বাসনের কোনো অপশন নাই। এবং ফ্যাসিস্ট দল অনেক জায়গায় নিষিদ্ধ হয়েছে, ইতিহাস আছে, এরকম রাজ্যে নিষিদ্ধ হয় নাই, ঠিক আছে? আর এটা যে এরকম কোনো জঙ্গি সংগঠন হবে এরকম আশা করাও যায় না, কারণ হচ্ছে জঙ্গি সংগঠনের একটা আদর্শ লাগে। আওয়ামী লীগ আসলে আদর্শটা কি? মুজিববাদের আদর্শটা কয়জন জানে? আমি আমার বন্ধুকে জিজ্ঞেস করতাম ছাত্র জীবনে, আচ্ছা তুমি বলো যে তুমি যে মুজিবের কর্মী বলো, আসলে মুজিব কর্মী বলতে কি বোঝো, মুজিবের আদর্শটা কি? সাদা সিধা জীবনে এই কথা কিছু বোগাস পয়েন্ট বলবে, আসলে মুজিববাদ জিনিসটা সে পিওরলি জানে না। ন্যাশনালিজম কি, সেকুলারিজম কি, বাঙালি ন্যাশনালিত্ব কি, এগুলো তো সে তার বিষয়ে জানা নাই। সুতরাং তারা একটা হাইপে চলে। এলাকার সেম অবস্থা, তারা কিন্তু এক সেকেন্ডও চেঞ্জ হয়নি তাদের আদর্শগত জায়গা থেকে। আমি বলছি না প্রথমে, এটা একটা ধর্মের মতো তারা অ্যালাইন করে নিয়েছে। সুতরাং এদেরকে অবশ্যই অ্যাপোলজেটিক অবস্থা আনতে হবে প্রথমত, যে রিয়েলাইজ করতে হবে তোমরা যেটা করেছো এটা কোনোভাবেই জাতির কাছে আসলে কোনো গ্রহণযোগ্য জিনিস না, এটা ক্ষমা চাইতে হবে, তারপরে তোমরা বিচার হবে যাদের যা দায়ী ছিল, তারপরে তোমরা রাজনৈতিক সহানুভূতি। কোনো দলকে তো আপনি জোর করে ক্ষমা চাওয়াতে পারবেন না, তার অ্যাপোলজি চাওয়াতে পারবেন না, তার অনুশোচনা আপনি তাকের মধ্যে সূচনা মানে তৈরি করতে পারবেন। একটি দল সেটি যদি সিদ্ধান্তই তার এখন পর্যন্ত আমরা কোথাও দেখিনি যে তারা কোথাও সামান্যতম অনুশোচনা করেছে। জনাব শহীদুল ইসলাম বাবুল, আমরা আলোচনায় ছিলাম, আরেকটি অভিযোগ বা মানে কথা আসছে বিএনপির বিরুদ্ধে বা রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে, বিশেষ করে আপনাদের বিরুদ্ধে, যে নির্বাচনের জন্য বিএনপি খুব তাড়াহুড়া করছে। আসলে কি শোনেন, সংস্কারের কথা বলছেন না, আপনারা বলছেন যে নির্বাচন দিলেই সবকিছু হয়ে যাবে। কেন হয়ে যাবে না? আমি বলছি তারা যে কথা বলছে, তারা রাজনীতি করে না, তারা তাদের অবস্থান থেকে তাদের মতের প্রতি আমাদের রেসপেক্ট আছে, আমরা ডিসরেসপেক্ট করছি না। হ্যাঁ, তাদের চিন্তার যে যুক্তি নাই সেটাও না। আওয়ামী লীগের অন্যায় অপকর্ম হিমালয় তুল্য। হ্যাঁ, সেই হিসাবে বিএনপি অ্যাজ এ পলিটিক্যাল পার্টি তাকে রাজনৈতিকভাবেই মোকাবেলা করতে চায়। দেশে নিষিদ্ধের ইতিহাস আগেও আছে, জামাতকে নিষিদ্ধ করা হয়েছে, নানান নাটক করা হয়েছে, সেগুলো কার্যকর হয় নাই। যতক্ষণ পর্যন্ত মানুষ আপনাকে প্রত্যাখ্যান করবে এবং যথাযথভাবে প্রত্যাখ্যান করবে, ততক্ষণ পর্যন্ত কোনো নিষেধাজ্ঞা, কোনো নিষিদ্ধই, এটা হাইপোথেটিক্যালি বললেও এটাই সত্য। হ্যাঁ, আপনি যদি নিষিদ্ধ করেন আর মানুষ যদি তাকে সমর্থন করে, আওয়ামী লীগকে করছে সেটা বলছি না, ওটা কার্যকর হবে না। আপনি যেটা বলছেন বিএনপি নির্বাচনের জন্য তাড়াহুড়া কেন করছে কিনা, বিএনপি নির্বাচনের জন্য তাড়াহুড়া করছে আমি জানি, বলছে তারা রোডম্যাপ চাচ্ছে, নির্বাচন কেন চাইবে না, কেন চাইবে না? কিন্তু সংস্কার তো করতে হবে। আমি বলি সংস্কার কি করবেন আপনি? সংস্কার করতে 100 বছর লাগবে আপনাকে। পুরোপুরি সংস্কার যদি করতে চান 100 বছর, আপনাকে আগে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন সংস্কারটুকু করবেন আর কোনটুকু করবেন না, কোনটা আপনার এখতিয়ারের মধ্যে পড়ে আর কোনটা আপনার পড়ে না। আপনাকে তার আগে মনে রাখতে হবে, হাসিনা যেই কথা কইতো আমরা জনগণের দ্বারা নির্বাচিত সরকার বলতো, তো আপনিও যদি কোন যে জনগণের আমার সমর্থন আছে, এটা ফেক কথা। জনগণের সমর্থন আমি বলি, জনগণ আপনাকে সমর্থন দিয়েছে, কতক্ষণ পর্যন্ত দিয়েছে সেটা তো জনগণকে আপনার বলতে দিতে হবে। আপনি গণভোট দেন, তাইলে জনগণ ভোট চাই কি চায় না? আপনি যদি জনগণের সোল এজেন্ট হয়ে যান, যে জনগণ আমার কথা বলতেছে, জনগণ আমার কাছে আসে, আমাকে বলে, আমার কাছে তো হাজার হাজার আসে না, কিন্তু তারা কি চায় সেটাও আপনাকে ধারণ করতে হবে। আমার কাছে হাজার আসে না লক্ষ আসে না, আপনার কাছে শত আসে না হাজার আসে, এটা আপনি কিভাবে প্রমাণ করবেন? সেটা প্রমাণ করতে হলে তো জনগণের কাছেই যাইতে হবে। কিন্তু এরকম একটি রাষ্ট্রের পরে এই 15-16 বছরের একটা ফ্যাসিস্ট সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার পরে আপনি এসেই কি এরকম একটি গণভোট বা একটা নির্বাচন দেওয়ার যৌক্তিক কিছু সময় না দিয়ে কি আপনি চাইতে পারেন? এই যে আপনিই তো বলছেন যৌক্তিক সময়ের কথা, আমি কেন বলতে যাব? আপনিই তো বলছেন, বিএনপিও বারবার বলছে যে যৌক্তিক সময়। বিএনপি বলে না উটশ্রীতের বিয়া কালকে ভোট দিতে হবে, বলেনি, একবারও বলেনি। আর আরেকটা কথা আপনাকে মনে রাখতে হবে, এই যে বিপ্লব, গণবিপ্লব, এর মূল আকাঙ্ক্ষা হলো গণতন্ত্র। মুক্তিযুদ্ধের মূল আকাঙ্ক্ষা গণতন্ত্র, মানে প্রকৃত গণতন্ত্র, আওয়ামী লীগের গণতন্ত্র নেভার। এই বিপ্লবের মূল আকাঙ্ক্ষা ওই মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা, খুব বেশি পার্থক্য না। গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার। এই তো প্রথমেই যদি গণতন্ত্র হয়, তা আপনি গণতন্ত্রহীন কতদিন থাকবেন?
এই প্রশ্ন তো আপনাকে নিতে হবে এই প্রশ্নে। মাত্র 3 মাস গেছে, তো আমি বলছি আপনি কালকে ভোট দিবেন, 3 মাস এক দিনের মাথায় মানে বলছেন না, কিন্তু আমরা দেখছি যে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সভায় মার্চের মধ্যে রোডম্যাপ ঘোষণা না হলে আন্দোলনের কর্মসূচি নেওয়ার সিদ্ধান্ত গ্রহণের কথা বলা হয়, মার্চে মানে রোডম্যাপের কথা বলা হয়েছে। আপনি কি করতে চান, কতদিন থাকতে চান? আপনি তো ভাষণ না দিয়ে কথাও কইবেন না, আপনি কথা বলেন, রাজনৈতিক দলের সাথে ডায়লগ করেন, যে আপনি বলেন যে আপনার এত সময় দরকার, বলেন না কেন? আপনি সেটা বলছে তো যে সংস্কার শেষে। আশ্চর্য ব্যাপার, কিন্তু ভাইবীয় কথা। আপনি কি সংস্কার করবেন? সংস্কার করতে তো 10টা নির্বাচিত সরকারের সময় লাগবে। সমস্ত সংস্কার যদি আপনি করতে চান, আপনি কতটুকু সংস্কার করবেন সেটা তো আপনি ব্যাখ্যা করবেন। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ হয়েছে আরেফিন সিদ্দিকীর 2 আমলে 700, এগুলো আপনি বাদ দিতে পারবেন? এটা তো সংস্কারের। আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, আমাদের মস্তিষ্ক মনন ধ্বংস হয়ে গেছে, সেগুলো সংস্কার করতে লাগবে। 4টা গণতান্ত্রিক সরকারও সেটা সংস্কার করতে পারবে কিনা ইউ ডোন্ট নো। আপনি কেন বলছেন না যে আপনি কি সংস্কার করতে চান? আপনার কি সময় প্রয়োজন? আপনার কি সময় প্রয়োজন আপনি বলেন। রাজনৈতিক দলের সাথে আপনি আলাপ করেন। আরো কারণ আছে, বিএনপি ভোটের কথা বলছে, এমনি বলছে না। যখনই একটা অনির্বাচিত সরকার থাকে তখনই নানান ধরনের দেশি বিদেশি ষড়যন্ত্র পায়ে বসে এদেরকে। আপনি দেখছেন না এই সরকারের এই যে সরকার, একটা আনস্টেবল সিচুয়েশন তৈরি হয়েছে, নানান জায়গা থেকে ষড়যন্ত্র শুরু হচ্ছে, নানান জায়গা থেকে কুচাকুচি শুরু হয়েছে, নানান জায়গা থেকে ধাক্কা শুরু হয়েছে, পুলিশ প্রশাসন ঠিকমতো কাজ করছে না। হ্যাঁ, কারণটা কি? কারণ একটা এই ধরনের গভর্নমেন্ট হয় দুর্বল গভর্নমেন্ট। এই যে ইন্টারিম গভর্নমেন্ট আপনারা সমর্থন করছেন না, দুর্বল হবে একটা মেজর দল। আমরা সমর্থন না করলে সরকার টিকতে পারে? আপনি কি বলেন? রাজনৈতিক দল যদি সমর্থন না করে, তবে পার্থক্য আছে। সরাসরি রাজনৈতিক দলের সরকার আর রাজনৈতিক দল সমর্থিত সরকার, ফার অ্যান্ড ফার ডিফারেন্স। এদের কোনো রাজনৈতিক প্রত্যক্ষ শক্তি নাই, হ্যাঁ, এই গভর্নমেন্টের। হ্যাঁ, সেই জন্যে তাদেরকে ধাক্কানোর সুযোগ পায়, সেই জন্য তাদেরকে খুঁচানোর সুযোগ পায়, সেই জন্য তাদেরকে যাচ্ছে তাই বলবার সুযোগ পায়। আবার সরকারও কিছু কিছু দুর্বল অবস্থা তৈরি করেছে, তাদের গভর্নমেন্টের আকার আয়তন বা চেহারা ব্যক্তি নানান ধরনের সমালোচনা এগুলো নিয়েও আছে। এরাও যে সব ঠিক কাজ করছে সেটাও না। সেই জন্য আমরা বলছি যে ষড়যন্ত্র থেমে নাই। এই যে পতিত শক্তি, ফ্যাসিস্ট শক্তি, আপনি নিষিদ্ধ করেন বা না করেন, তাদের কাছে বিপুল অস্ত্র, তাদের কাছে বিপুল টাকা, তাদের কাছে বিদেশি শক্তি তাদের সহায়তা করছে প্রত্যক্ষভাবে। হ্যাঁ, তাহলে এই বাস্তবতার মধ্যে আপনি একটা অনির্বাচিত সরকার, দুর্বল সরকার, সেই সরকার, এটা তো আমাদের দেশের জন্য নিরাপত্তাহীন আমরা মনে করছি, দেশের জন্যও সংকটাপন্ন আমরা মনে করছি। যতক্ষণ পর্যন্ত একটা নির্বাচিত সরকার জনগণের প্রত্যক্ষ ভোটের মধ্য দিয়ে, সত্যিকার ভোটের মধ্য দিয়ে, আবার বলতে হয় সত্যিকার, আসলে ভোটের এরকম অবস্থা হয়েছে, ভোটের মধ্য দিয়ে ক্ষমতায় না আসবে, ততক্ষণ পর্যন্ত স্টেবিলিটি হবে না। ততক্ষণ পর্যন্ত প্রশাসন এবং বিভিন্ন উইং তাদের পূর্ণ শক্তি দিয়ে কাজ করবে না বা তাদেরকে বাধ্য করা যাচ্ছে না। ততক্ষণ পর্যন্ত বিদেশি শক্তি যারা আছে তারা ভাবছে যে এদের অবস্থা টলটল হয়, মানে এদের অবস্থা দুর্বল, এদের তো অভিজ্ঞতা নাই, এরা ব্যক্তিগতভাবে তারা বিভিন্ন শ্রেণী পেশায় হয়তো প্রসিদ্ধ মানুষ, কিন্তু রাজনীতি আর রাষ্ট্র পরিচালনা তো এক অঙ্গাঙ্গিভাবে জড়িত নাকি? রাষ্ট্র পরিচালনা করে রাজনীতিবিদরা, এবং দিন শেষে আপনি আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছেন এবং দুনিয়া চালাবার দায়িত্ব দিছে রাজনীতিবিদদের, দুনিয়া ওই শ্রেণী বিশেষজ্ঞরা। দেখি আতিক মুজাহিদ। জি, ধন্যবাদ ভাইয়া। তো অনেক বিষয় বললো। আমার কাছে মনে হয় যে আসলে দেখেন, প্রথম আমার একটা কথা হলো যে এই সরকারের যে লেজিটিমেসি আছে, এটা নির্বাচিত সরকারে এত পরিমাণ সমর্থন থাকে না। একটা অভ্যুত্থানের সরকারে মানা যেতে পারে যে 99% লোক সমর্থন করে এবং সবাই মিলে একটা সরকার বানায়। সুতরাং সবার সরকার বললে কিন্তু অভ্যুত্থানের সরকারকে বলতে হবে। কিন্তু সেটা তো ঠিক। এখন যদি আপনার নির্বাচন সংজ্ঞায় আসেন, নির্বাচন মানে কি? জনগণ তার উইল প্রকাশ করলে নির্বাচন হয়। নির্বাচনে এখন প্রসিডিউর যদি আপনার ভোট দিতে হবে, এই করতে হবে, এই স্টাইলে দিতে হবে, তাহলে মাত্র কোনো জায়গায় 40% ভোট পাইলেও কিন্তু আপনি, কারণ 3 দল যদি ভাগ হয়ে যায়, কেউ 30-30 আরেকজন 40 পাইলো, জিতবে কি? 40% লোকটা। সুতরাং 40% ম্যান্ডেট নিয়ে কিন্তু আপনি সংশোধন করতে পারতেছেন। আর যখন একটা অভ্যুত্থানের সরকার, তখন কিন্তু সব মানুষের ম্যান্ডেট তার কাছে আছে। এবং কেন ম্যান্ডেট আছে এবং আমরা কোন কোন কথাগুলো বলছি? আমরা প্রথম বলছি যে স্বৈরাচার ফেসিস্ট, তাহলে ফেসিস্টের বিপরীত কি? গণতন্ত্র। যেটা বলতেছে কি আমরা এরকম অন্যায়ের বিপরীতে ন্যায়, তার মানে কিছু জিনিস তো আমাদের অলরেডি একমত হয়েছে সবাই মিলে যে এই সরকারের বিরুদ্ধে দাঁড়িয়েছি, 15 বছর ইলেকশন পায়নি, মানুষ গণতন্ত্র পায়নি। এখন গণতন্ত্র যে পাওয়ার আগে আমি তো দেখলাম যে 13 সালের একটা রিপোর্টে আমাদের মির্জা ফখরুল সাহেব নিজেই বলেছেন যে এই সংবিধান চলবে না,
এটা সংস্কার আদৌ জরুরি আসলে। তাহলে এখন ওনারা সহকারে আসুক, সবাই মিলে বসুক, সব পলিটিক্যাল পার্টি বসুক, ন্যাশনাল কনসেনসাস হোক, ডায়লগ হোক যে কোন কোন বিষয়গুলো দরকার আমাদের চেঞ্জ করা, সেগুলো ওনারা তো প্রস্তাবনা দিতে পারে যে আমরা এইগুলো প্রস্তাবনা চাই যে এইগুলো চেঞ্জ হওয়া দরকার। সুতরাং সংস্কার নিউট্রাল গভর্নমেন্ট ছাড়া অন্য গভর্নমেন্ট করলে আসলে অ্যাকসেপ্টেন্স পাবে না, যদি বিএনপি নিজের মতো করে। কারণ এখন যে সিস্টেমটা ডেভেলপ হয়েছে, এই সংবিধানটা ইটসেলফ এ ফ্যাসিস্ট। এখানে ঢোকা মাত্রই আপনি এই ইটের শ্বাস থাকে না, যেটা হইলে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস হয়ে যায়, এখানে ঢোকা মাত্রই মানসিকভাবে এরকম হয়ে যাবেন। যখন সংবিধানে 70 ধারা যেটা আছে, ফ্লোর ক্রসিং করতে পারবেন না আপনি। বাবুল ভাই যদি মনে করে যে আমি এটা সত্য কথা বলবো, আমার দলের বিরুদ্ধে যায়, বলতে পারবে না, বিকজ এই আর্টিকেলটা চেঞ্জ করতে হবে। পাওয়ার অফ ব্যালেন্স ঠিক নাই। আপনার একটা লোক 100 বছর পর্যন্ত সে কি মেম্বার পার্লামেন্ট হচ্ছে, আমার কাছে মনে হয় যে পার্লামেন্টও 3বারের বেশি হওয়া উচিত না। 3বার তোমার যোগ্যতা থাকলে 3 5 15 বছরে তুমি দিয়ে ফেলবে জনগণকে। আর পার্লামেন্ট মেম্বারের কাজ না যে উন্নয়ন করা, পার্লামেন্টের মানুষ ইনঅ্যাক্ট করা ল, রাইট? আমরা তো লিগালি জানি। আবার গভর্নমেন্টের যে ক্ষমতাগুলো একদমই আজীবন মনে হচ্ছে সে প্রধানমন্ত্রী থাকতে পারবেন, যেটা উনি 15 বছর আছেন এর আগে ছিলেন। যদি আমরা ব্যালেন্স করে দিতে পারতাম যে 2 টার্মের বেশি না, উন্নত বিশ্বে যেটা আছে, তাহলে একটা নতুন নতুন নেতৃত্ব আসতো, দেশ তো আগুয়ান হইতো। তো সে জায়গা থেকে আমার কাছে এটা দিস ইজ দ্য রাইট টাইম টু রিফর্ম দ্য কনস্টিটিউশন। এবং আমি ইন আদার ওয়ার্ডস আমরা বলবো যে লিটারেলি এটাকে ছিঁড়ে ফেলে দিয়ে নতুন সংবিধান রাখা উচিত। এর কারণটা হলো এটার যে মূল ফান্ডামেন্টালস 4টা যেটা বলা হয়, এটা তো মুজিববাদী। আপনি যদি মুজিববাদ গুগল করেন দেখবেন যে এটাই পাওয়া যাচ্ছে। সুতরাং মুজিববাদ ক্যান নট বি দ্য আইডিওলজি অফ দ্য হোল বাংলাদেশ। কারণ আমরা সাম্য চাই, মানবিক মর্যাদা, যেটা অ্যাপ্লিকেড ডিক্লারেশন ছিল, সেই ডিক্লারেশন মানুষের আকাঙ্ক্ষা ছিল। এই জন্য আমার এক সহকর্মী বলে যে আসলে এই স্বাধীনতার পর প্রথম প্রতি বিপ্লব হচ্ছে এই কনস্টিটিউশন। কারণ এই কনস্টিটিউশন মানুষের আকাঙ্ক্ষাকে মেরে দিয়েছে। বিপ্লব ছিল যেটা আছে সাম্যের জন্য, সেটাকে ভেঙে দিয়ে তারা আবার বাকশাল বানিয়ে ফেলছে। সুতরাং এই বাকশালী স্টাইলে যদি আমরা বারবার কাটসাট করে একটা কনস্টিটিউশন ঢুকি, তাহলে এখন ওই যে বলতেছিল আপনি কে যেন দিচ্ছিল যে এই গভর্নমেন্টকে কীভাবে লেজিটিমাইজ করার জন্য একটা নতুন অধ্যাদেশ না কি যেন জারি করছে, এই অধ্যাদেশকে আবার কোশ্চেন করা যাবে না। তাহলে এই অধ্যাদেশটাই হচ্ছে মানে সুপ্রিম একটা অধ্যাদেশ। তাহলে কনস্টিটিউশনের মধ্যেই কি 2 রকম হয়ে যাচ্ছে। তার মানে কি অধ্যাদেশকে মানবে না কনস্টিটিউশনকে মানবে? আর কনস্টিটিউশন নাকি সুপ্রিম কি বলে ল মেনটেন করবে রাষ্ট্রের জন্য। এই জায়গা থেকে আমার কাছে মনে হয় এই কনস্টিটিউশনকে সবাই ঐক্যমতের ভিত্তিতে কিছু জায়গায় রিয়েলি রিফর্ম জরুরি, না হলে আসলে আপনি যেই ইলেকশন প্রসেসে যান এই ইলেকশন আসলে ফাংশন করবে না, পাওয়ার ইমব্যালেন্স হয়ে যাবে। আবার কিন্তু শহীদুল ইসলাম বাবুলদা অর্থাৎ বিএনপি কিন্তু বলছে না যে সংস্কার তারা করবে না, তারা বলছে যে এই সংস্কার স্থায়ী হবে না, এই সংস্কার কার্যকর হবে না একটি নির্বাচিত জনগণের ম্যান্ডেট মানে পাওয়া একটি গভর্নমেন্টের না আসলে, তারা না করলে এই সংস্কারগুলো স্থায়ী হবে না। আচ্ছা, এটার ব্যাপারে তো আপনি সবাই আমি প্রথমেই বলছি যে অভ্যুত্থানের সরকারের কখনো এরকম হয় না নির্বাচিত অনির্বাচিত শব্দটা আসে না। অভ্যুত্থানের সরকার, কারণ 15-17 বছর পর একটা জিনিস আসে, এটা এরকম না হুট করে আসছে, রিজিম চেঞ্জ হয়েছে। ইটস রেভলিউশন, রাইট? ইটস রিজিম চেঞ্জ। আর ফেলাই দিয়েছে, আর চলে আসছে, অনেক মানুষের রক্তের বিনিময়ে আসছে। এই রক্তটা যদি আপনি কাজে না লাগে, এখন আমার কাছে ভ্যালিড একটা কোশ্চেন হতে পারে, ইয়েস আমি মনে করবো যে ইন্টারিম গভর্নমেন্টের উচিত একটা রোড ম্যাপ দেওয়া উচিত। সেটা আমি আপনার সাথে একমত কমপ্লিটলি, যে আমরা আগামী 6 মাসের মধ্যে উই হ্যাভ টু ডু দিস ওয়ে। আদারওয়াইজ আমি এটার সাথে একমত যে ওনাকে রোড ম্যাপ ক্লিন করতে হবে। দেন বলবে যে আমরা প্রথম মাসে সব পার্টির সাথে বসবো, তারা আসলে গভর্নমেন্ট নিয়ে কী চায় এবং কোন জায়গাগুলো চেঞ্জ করা দরকার, এবং অন্যান্য অংশীজন যারা এই আন্দোলনের অংশীজন ছিল তাদেরকে নিয়েই, তাদের আকাঙ্ক্ষাটা নিয়েই জনগণের কাছে তুলে ধরতে হবে যে আমরা এই জিনিসটার কাছে একমত হয়েছি, রাষ্ট্রীয় একটা সংবিধান চাই। এ না হলে আমি এটার ব্যাপারে একমত যে রোড ম্যাপ একটা থাকা উচিত। কিন্তু এইরকম না যে কালকেই ইলেকশন বা এটা অনির্বাচিত সরকার, সুতরাং তারা রিফর্ম করতে পারবে না। এগুলোর ব্যাপারে আমরা ছাত্র জনতারা একটু রিজার্ভেশন আছে আমার মনে হয়। আচ্ছা, আরেকটি জিনিস, ছাত্র জনতার সাথে ছাত্রদের সাথে কি বর্তমান সরকারের সম্পর্ক কিছু দূরত্ব তৈরি হয়েছে? আমরা দেখলাম যে উপদেষ্টা নিয়োগ নিয়ে সম্প্রতি 2 জন উপদেষ্টা নিয়োগ নিয়ে এক ধরনের শক্ত অবস্থানে বিরোধিতা করছে, মিছিল করেছে, সমাবেশ করে প্রতিবাদ করছে। কেন হইলো এত? দেখেন, আমাদের অবস্থান ভেরি ক্লিন যে এই আন্দোলনে যে একটা জুলাইয়ের স্পিরিট আছে, সেই স্পিরিটকে যারা ধারণ করে না, বিতর্কিত ব্যক্তি, তাদেরকে আমরা কোনোভাবেই চাবো না। সে যত বড় যোগ্য হোক আর অযোগ্য হোক, কারণ এই মানুষ এগুলো চায় না। যে মানুষটা যদি ফেসিস্টদের দালালি করে, যে মানুষটা জুলাই অভ্যর্থনকে ধারণ করে না, এবং আমার কাছে পার্টিকুলারলি কিছু লোকের নাম তো অনেক বলতেছে যে লোক বঙ্গবন্ধুর বাড়িকে কিনা রক্ষা করার জন্য স্ট্যাটাস দেয়, তো এগুলো তো আসলে খুবই কন্ট্রোভার্সিয়াল ইস্যুস। জুলাই অভ্যর্থনকে ধারণ করে না, জুলাই অভ্যুত্থান ধারণ করা ব্যক্তির বিরুদ্ধে তো অবশ্যই আমরা দাঁড়াবো, কারণ আমরা সরকারকে লেজিটিমেসি ফুললি দেই না যে আমরা যা করবেন তাই আমরা জায়েজ করে দিব। আমরা বলেছি আমাদের সম্পর্কের জায়গা আছে 3টা। একটা হচ্ছে সংহতি, এটা আমাদের যেহেতু গভর্নমেন্ট আমরা আন্দোলন করে নিয়ে এসেছি। সেকেন্ড হচ্ছে যে আমার জবাবদিহিতা, কোনো জায়গায় রং কাজ করছেন, আমাদের অনুমতি নেন নাই, পরামর্শ করেন নাই। অংশীজনদের অনেক অংশীজন আছে না, কেন কোশ্চেন হলো, বিতর্কিত উঠলো, কারণ এইটা তো একক ব্যক্তি না, অনেক দল মত সবাই মিলে এই আন্দোলনটার সাথে অংশীজন ছিল। তাদের কাছে কি পরামর্শ চাওয়া হয়েছে, কেন এরকম ব্যক্তিকে আমার দিতে হবে? বাংলাদেশ কি লোক সংকট পড়েছে যে এত একেবারে একটা ভালো লোক যোগ্য লোক দেওয়া যায় না? সুতরাং অংশীজনের পরামর্শ ভিত্তি ছাড়া যদি যে কোনো
ব্যক্তিকে দিলে আমরা প্রোটেস্ট করবোই, কারণ আমরা তাকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে রাখি না এই গভর্নমেন্টকে যে আপনারা যা বলবেন তাই আমরা রাজি হব। সুতরাং এই জায়গা থেকে আমরা আমাদের নৈতিক জায়গা থেকে, জবাবদিহিতার জায়গা থেকে আমরা প্রোটেস্ট করতেছি এবং করবো, এবং আমরা আন্দোলন করেছি কিন্তু, এবং আমাদের একটা কনসার্ন হাইলি আমরা জানাচ্ছি এই বিষয়টা। আচ্ছা, একটা উদ্বেগের ব্যাপার আছে। জি প্লিজ। এই যে আমাদের ভাইরা আমাদেরকে বাদ দিয়ে বলে যে গভর্নমেন্টটা আমাদের, এই জায়গাটা একটু না বলছি তো অংশীজনের গভর্নমেন্ট বলছে। না বারবার বলবার চেষ্টা করা হয় যে আমরা বিপ্লব করেছি, মানে ছাত্ররা করেছে, বৈষম্যবিরোধী ছাত্ররা, তাদের প্রতি আমাদের রেসপেক্ট আছে তো পূর্ণাঙ্গ। আপনাকে মনে রাখতে হবে এই আন্দোলনের প্রথম শহীদ ছাত্র শিবিরের রংপুরের আবু সাইদ, দ্বিতীয় শহীদ চট্টগ্রামের ওয়াসিম, জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা। হ্যাঁ, 136 জন জাতীয়তাবাদী ছাত্র দলের কর্মী এই আন্দোলনে শহীদ হয়েছে। আগের হিসাব বাদ দিলাম, তাহলে কি এই আন্দোলনের হকদার আমি নাই? অবশ্যই। এবং এই আন্দোলন তাহলে কেন বারবার এটাকে ছাত্রদের সাথে আমাদেরকে আলাদা করা হচ্ছে? আরেকটা জিনিস, বিএনপিকে খুব মারাত্মকভাবে মিসলিড করা হচ্ছে ইদানিং বিভিন্ন মিডিয়ায়, যে বিএনপি মনে হয় যে বিয়ে পাগলা বুড়োর মতো নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে। বিষয়টা তা না। বিএনপি একটা রাজনৈতিক দল, বিএনপি তো নির্বাচনই চাবে, বিএনপি তো জনগণের কাছেই যাবে। কিন্তু যে সংকট, যে সমস্যা রাজনীতিতে মানে তৈরি হয়েছে, সেই সংকট, সেই সমস্যার সমাধান না করি শুধু নির্বাচন চাবে। আচ্ছা, আপনি কি সমস্যার সমাধান করবেন? এই যে সংবিধানের কথা বললো, আচ্ছা এই যে ভালো কথা বলছেন, সংবিধানে অনেক, তার সাথে আমি একমত, সংবিধানে অনেক স্বেচ্ছাচারিতা, স্বৈরতন্ত্র, কেয়ারটেকার সরকার বিল, পঞ্চম সংশোধনী, যেটা হ্যাঁ এটা অন্যায় অমানবিক। পঞ্চম সংশোধনী তো একটা স্বৈরাচারের ফ্যাসিস্টের মানে তৈরি করা দলিল, এবং যা সেই পঞ্চম সংশোধনীতে যা আছে সেটাই তো একটা স্বৈরতন্ত্র। না, এর সাথে তো আমরা দ্বিমত করছি না। আপনি যেটা বলছেন সেটা তো সংশোধন করতে হবে। সংশোধনী কে করবে? কোন প্রক্রিয়া যাবে? এই সংশোধনীটা কে করবে? আপনি করবেন? আমি আন্দোলন করছি, আমি করব না সে করবে? এটা একমাত্র উচ্চ আদালত এবং বাংলাদেশের পার্লামেন্ট, তাদের একটি। আমার কথা শুনে, পার্লামেন্ট যদি না হয়, আপনি আজকে সংস্কারের কথা বলছেন, আমি আরো 3 বছর আগে সংস্কারের কথা বলে আসছি। কি কি সংস্কারের কথা বলছি? সে যে প্রশ্নগুলো বললো, জনসমক্ষে জাতির সামনে কমিটমেন্ট করে বলেছি যে পরপর 2 বারের বেশি প্রধানমন্ত্রী কেউ হতে পারবে না। বিএনপির মতো রাজনৈতিক দলের জায়গায় থেকে নিজের হাত পা নিজে বেঁধে দেয়। এর আগে তো বিএনপি বলে, আমি বলি নির্বাচিত ইয়াতে ঘোষণাও আছে, আমি বলি আছে 31 দফা। হ্যাঁ, সেটাই বলছি। আমি বলেছি প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর মধ্যে এক ব্যক্তির ক্ষমতা, এটা চলবে না, এটার মধ্যে ভারসাম্য আনতে হবে। আমি বলেছি, আগে বলিনি, এবার বলেছি তো। আমি বলেছি উচ্চ কক্ষ থাকবে, নিম্ন কক্ষ থাকবে। আমি বলেছি একটা ন্যাশনাল রিকনসিলিয়েশন, সাম্য, ভেদাভেদ, হিংসা এগুলো বাদ দিয়ে, কি ভেদাভেদ, হিংসা, বিদ্বেষ বাদে একটা জাতীয় সমন্বয় এবং রিকনসিলিয়েশন কমিটি গঠন করা হবে জাতীয় ঐক্যের ভিত্তিতে। আরো অসংখ্য সংস্কারের কথা আমি বলেছি। এই কেয়ারটেকার সরকার প্রভিশনকে আমরা পুনঃস্থাপিত করব, সেটা আমরা বলছি, সেটা আমরা কোর্টেও ফাইট করছি। তো সংস্কার তো মোটা দাগে এরপরে আছে যেগুলো আছে, আপনি আমাকে বলেন। আপনার আগে তো আমি সংস্কারের কথা বলছি, এবং এই সংস্কারগুলো যখন নতুন পার্লামেন্ট হবে, আমরা যদি সেখানে যেতে পারি, আমরা তো করব। আচ্ছা, এই আপনি কেমনে করবেন এটা? একটু একদম 30 সেকেন্ডে শুনে আমি একটু বিরতি নেব। বলতেছে যে পার্লামেন্ট ছাড়া আসলে সম্ভব না সংশোধন। যদি পার্লামেন্ট ছাড়া, পার্লামেন্টের ইলেকশন না হয়েও যদি এই গভর্নমেন্টকে সরানো যায় আন্দোলন করে, মানুষের চাহিদা অনুযায়ী, এখনো তো সম্ভব গণপরিষদ করে, ঠিক আছে, সব দলের অংশ, যে কাউন্সিলের কথা বললো ভাইয়া, সেই কাউন্সিলটা হোক না, হয়ে না সব দলের ঐক্যমতের ভিত্তিতে আমরা চাইলে অ্যাপ্রুভ করতে পারি, জনগণ এটাকে দেবে, প্রয়োজনে গণভোট হতে পারে। কারণ যে জিনিসটা, মানে তারাও তো তাই বলছে। হ্যাঁ, তো ওনারা বলতেছে যে পার্লামেন্ট ছাড়া এই জিনিসটা সংশোধন করার দরকার নাই। তার মানে ওনারা আসবেন অথবা অন্য ক্ষমতা আসবেন, তারপরে সংশোধন হবে। কিন্তু জিনিসটা তো তার নির্বাচন ফাংশনটাতে ঠিক থাকতেছিল না। আপনি আলোচনার শুরুতে একটি কথা বলেছিলেন, আমি আবার ওই রেসটা ধরে বলতে চাই যে এই সরকারের আমরা দেখছি যে বিভিন্ন ক্ষেত্রে এখন কিছুটা অরাজক একটা অবস্থা হচ্ছে। আজকেও যেরকম আমাদের আজকের স্বাস্থ্য উপদেষ্টা গিয়েছিলেন এই পঙ্গু হাসপাতালে রোগী দেখতে, জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে আহতদের দেখতে। দোতলায় যাননি, শুধু নিচতলা থেকে ফিরে এসছেন এই অভিযোগে ছাত্ররা বিক্ষোভ করেছে, রাস্তা অবরোধ করে রেখেছে ঘন্টার পর ঘন্টা। কেন এই যে এক ধরনের অস্থিরতা অনেক দেখতে পাচ্ছি, বিভিন্ন দল, বিভিন্ন গোষ্ঠী, গার্মেন্টস শ্রমিক রাস্তায় নেমে যাচ্ছে। প্রশ্ন ওইটাই, আপনি তো রাজনীতি করে আসেননি, জনগণকে ডিল করেননি, জনগণের কাছে আপনার কমিটমেন্ট কতটুকু আছে সেটা নিয়েও প্রশ্ন আছে। আমরা আপনাদেরকে রেখেছিলাম যে আপনারা একটা সংস্কার করে জনগণের কাছেই ফিরেই দিবেন। দেখছেন এই যে গভর্নমেন্টটা 3 মাস হয়ে গেল, তার যে প্রায়োরিটি ছিল এই যে
যে এই যারা আন্দোলন করে আহত হইল নিহত হইল তাদের সঙ্গতি করা, তাদের ব্যবস্থা করা, এখন পর্যন্ত আপনি সেটা করেননি, করছেন না। এখনো হাসপাতালগুলোতে তাহলে এই পরিবেশ, আপনি যদি জনবান্ধব মানুষ হইতেন তাহলে নিশ্চয়ই আপনাকে এই প্রশ্নের মুখোমুখি হইতে হইতো না, কিন্তু ফার্স্ট প্রায়োরিটি থাকতো ওইটা। এর মুদ্রার উল্টা পিঠে তো আছে, বলা হচ্ছে যে আপনারা যারা রাজনীতি করছেন, রাজনৈতিক দলগুলো রয়েছেন, তারা যদি কিছু কিছু ছাত্রের আহত নিহতদের দায়িত্ব নিতেন, ধরেন এই বিএনপি 100 ছাত্রের দায়িত্ব নিচ্ছে, জামাত 200 ছাত্র। শোনেন, হ্যাঁ, প্রত্যেকটা নিহত পরিবারের পাশে আমাদের দল এবং ব্যক্তি, দলের বিভিন্ন নেতারা, আমি নিজে জানি অন্তত 60-70-80 জনের খবর, যাদের বাসায় গিয়ে হয়েছে, তাদের সহযোগিতা করা হয়েছে, হাসপাতালে গিয়ে হয়েছে, অসংখ্য ঘটনা আছে। বিএনপি এবং একদিন করছে না, সেটি যে করে নাই তা বলবো না, কিন্তু আমি বলছি একেবারে ঘোষণা দিয়ে দায়িত্ব নিয়ে আপনি ভাগ করে যদি নিতেন, যে ঠিক আছে ধরে নেই পঙ্গু হাসপাতালে যা আছে এই সমস্ত আহতদের চিকিৎসা ভার বিএনপি। ভাই এই কাজ বিএনপি নতুন করছে, আরেকটু আমি বলি বিএনপি আগে থেকে করছেন, কিন্তু সেরকম ভাবে কি করছেন? যেটা প্রয়োজন ছিল সেটা পারে না, কারণ বিএনপির বাস্তবতাটা আপনাকে বুঝতে হবে। একটা হলো রাষ্ট্রযন্ত্র, রাষ্ট্রশক্তি, সে যেটা পারবে, তার কাছে যে এলিমেন্ট, উইংস বা সরঞ্জাম আছে, বিএনপির কাছে সেটা নাই। বিএনপি একটা নিঃস্ব রাজনৈতিক দল, অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে দীর্ঘদিন, এবং এই কাজ বিএনপি এখন তো এই সরকার করছে এই আন্দোলনে, এই কাজ বিএনপি অনেক আগে অনেক অসহায় গুম পরিবারকে নিয়ে আমি কাজ করেছি, আমি জানি এদের যন্ত্রণা কি, এদের অসুবিধা কি, ব্যক্তিগতভাবে দলীয়ভাবে মানে বিএনপি মানে করে করে বিএনপিও নিঃস্ব হয়ে গেছে। আপনি সেটা কল্পনা করতে পারবেন না যে কি পরিমাণ ডোনেশন, কি পরিমাণ নেতাকর্মীদের পকেট থেকে, শুভাকাঙ্ক্ষীদের নিয়ে, দলের পক্ষ থেকে নিয়ে এগুলো করা হচ্ছে। বিএনপি এগুলো করতে করতে ক্লান্ত হয়ে গেছে, এটা বিএনপির যে বাস্তবতা। আর বিএনপি বলা হচ্ছে সংস্কার বা এইটা সেটা, শুনে একটা কথা বলি, বিএনপি এই যে সংস্কারের কথা আগে বললাম, প্রাতিষ্ঠানিক সংস্কার, সেগুলো বাদ দেন। এজ এ পলিটিক্যাল পার্টি আপনি ঢাকা শহর দেখেন, ব্যানার ফেস্টুন খুঁজে পান কিনা? বিএনপি দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে বন্ধ করেছে। তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান, 20 তারিখে তার জন্মদিন, দলের পক্ষ থেকে ঘোষণা দিয়ে যে জন্মদিনে কোনো উৎসব আড়ম্বর, কোনো কর্মসূচি পালন করা হবে না, হ্যাঁ, এবং করলে শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হবে। তার আগে মোটরসাইকেলের শোডাউন, হুন্ডা গুন্ডা হুলুস্থুল গ্রামে বন্ধ করা হয়েছে। দলের সবচাইতে পোর খাওয়া মানুষ, যে ইভেন আমি, আমার মতো মানুষ যারা, হ্যাঁ, 138টা মামলা আক্রান্ত হয়েছি, রক্ত ঝরেছে, জেল কেটেছি, হ্যাঁ, আমার মতো মানুষও একটা অভিযোগের ভিত্তিতে রেহাই পায় নাই। আপনি জানেন, সব কিছু মানুষও জানে, হ্যাঁ। তো এই বিএনপিকে, বেগম খালেদা জিয়ার মামলা তোলা হয়েছিল, প্রেসিডেন্ট মাফ করে কি বলছে, দরখাস্ত করে, তিনি বলেছেন না আমি আইনগতভাবে ফেস করব। তো এই বিএনপিকে আপনি কি সংস্কার করবেন? বিএনপি নিজেই তো সংস্কারের মধ্যে আছে, এবং আপনি নতুন বিএনপিকে দেখছেন, আরও দেখবেন ইনশাল্লাহ, এবং এই তারেক রহমানের নেতৃত্বে। সেই জন্যে সংস্কার আপনি চাপিয়ে দিয়ে করতে পারবেন না। সংস্কার যদি একটা রাজনৈতিক না হয়, আমি আমার মনোজগৎ যদি এত কিছুর পরেও যদি শিক্ষা না হয়, আমার এই 5ই আগস্টের পরেও যদি আমার শিক্ষা না হয়, তাহলে আমি জানি যে আমার ভবিষ্যৎ অন্ধকার। চমৎকার বলেছে শহীদুল ইসলাম বাবু। আতিক, অসংখ্য ধন্যবাদ। ওনারা বলতেছেন যে ওনারা সংস্কার বা নিজেরা চেঞ্জ হওয়ার পরিবর্তন হচ্ছে, এটা ধন্যবাদ, যে এটা জেনজির একটা ফোর্স, সবার জনগণের চাহিদা। ভাইয়ের সাথে একটু দ্বিমত করে বলি, আমি আসলে আজকেও নগর ভবনে গিয়েছিলাম, এর আগে আরেকদিন গিয়েছিলাম। এর আগে যখন গিয়েছিলাম, আমি আমাদের জনাব সাদেক হোসেন খোকা, আল্লাহ তাকে রহম করুক, পুরো ফুল, মানে আপনি যদি এখনো গিয়ে দেখেন, পুরো ফুল যত ছবি, পোস্টার, ব্যানার শুধু ওনার আছে এখানে। তো আমার কাছে মনে হয়েছে যে কমপ্লিটলি একজন না আছে, হতে পারে। তাহলে আমি আমার পার্টি অফিসে ওখানে আমি বলি একটু ইন্টারাপ্ট করি, যেহেতু সে বলেছে আজকে আমি পার্টি অফিস থেকে আসলে একটা ব্যানার ঢাকা শহরের অনেক জায়গায় না, হ্যাঁ, নগর ভবনে থাকতে পারে, এখনো পরিপূর্ণ পরিষ্কার হয়ে গেছে, নট দ্যাট সবার রাত মানে রাতারাতি সম্ভব না, হ্যাঁ, কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি অন্তত 70% পোস্টার ব্যানার উঠে গেছে, এবং আরো আমরা তো এটাকে স্বাগত জানাবো, যে অবশ্যই নতুন রাজনীতিটাকে ভালো বলে, অবশ্যই আমরা এটা তো স্বাগত জানাচ্ছি। এবং তারেক রহমানের কিছু স্টেটমেন্ট দেখতেছি যে চমৎকার, যেটা আসলে বাংলাদেশের জন্য জরুরি দরকার ছিল। এবং আমাদের মনে হয় মানুষের ভাষা অনুযায়ী যেটা, সেই ভাষায় কথা বলা উচিত, যে মানুষ আসলে কি চাচ্ছে এখন। এই 5ই আগস্টের আগে ফেসিস ক্যারেক্টার চাচ্ছে না, আসলে নতুন একটা বাংলাদেশ আছে, যে বাংলাদেশে মানুষের নিরাপত্তা থাকবে, মানুষ সুন্দর করে কথা বলতে পারবে, যেখানে মানুষের অধিকার থাকবে, সম্মান থাকবে। আপনি পলিটিক্যালি ডিফারেন্ট ওপিনিয়ন থাকতেই পারে, কিন্তু আমাদের ভিতরে সম্মান। এখন আর মাঝে মাঝে পত্রিকায় দেখতেন যে বিএনপি
বিএনপির বাসায় আওয়ামী লীগ খাইতে গেছে কেন, এই জন্য পদ থেকে শোকজ হয়েছে, এইরকমও দেখেছিলাম, তাই না? জামাত নেতার বাসায় কেন বিএনপি নেতা, এইরকম অনেক কথা আমরা শুনেছি। এই বাদ দিয়ে আমরা একসাথে একই পরিবার যেরকম থাকে, বাংলাদেশকে আসলে কতদিন এইরকম দেখ, বাইরে যখন পড়াশোনা করি আমরা দেখেছি তো তারা একসাথে আলোচনা করতেছে, আমরা একসাথে ফাইট করতেছি, রাইট? তো আমরা তো বাইরে পড়াশোনা করতেছি, আমাদের পলিসি ডায়লগ হওয়া উচিত। আমার রাজনীতির চেঞ্জটা এখন আমার কাছে মনে হচ্ছে পলিসি লেভেল থেকে হওয়া উচিত। ইভেন এখন দেখেন, আমার তো মনে হয় এটা অন্য অন্য দলগুলোর মধ্যে নিজস্ব ডেমোক্রেসি আনা উচিত। দলের মধ্যে তো ডেমোক্রেসি আছে কিনা আমার হিউজ ডাউট। আপনারা জানেন যে ডেমোক্রেসি আসলে এইভাবে নাই। তো সেখানেও ডিবেট হওয়া উচিত যে কে যোগ্য লিডার হওয়ার, তাকে কে ক্যাপাবল, কে দেশকে নতুন কিছু দিতে পারে। যে ট্রাম্প তার ইন্টারনাল দলের মধ্যে যদি ডিবেট করে যদি নেতা হতে পারে, যে বাইডেন কামালা হ্যারিস যদি হতে পারে, তা হোয়াই নট আমাদের দেশে যদি প্রকৃত ডেমোক্রেসি বলতেছেন, প্রকৃত ডেমোক্রেসি ডাজন্ট মিন শুধুমাত্র ইলেকশন, ইট মিনস রিফ্লেক্ট টু দ্য এভরি স্টেপস। একেবারে লোকাল গভর্নমেন্ট থেকে আপনার পার্টির অফিস থেকে আপনার প্রতিটি ইউনিটে নির্বাচন হবে যথাযথ। তাহলে পিওর নেতাটা, তাহলে বাবুল ভাই যে স্বচ্ছ লোকগুলা, তাহলে আর কখনো চাঁদাবাজ লোকজন আছে, টাকা দিয়ে তার কর্মী চালানোর লোক আছে অনেক, হ্যাডাম দিয়ে সেজন্য পোস্ট পজিশন না পায়। আমার মনে আছে আমি শাহবাগে তখন প্রথম একজন লোক লিখতাম, সে যুবলীগের কি সদস্য, আবার এই 1 মাস 2 মাস পর দেখি আবার সে জয়েন্ট সেক্রেটারি, 2-3-4 মাস 5 মাস পর দেখি সে হলো ওখানকার কাউন্সিলর। তার মানে কীভাবে একটা লোক যার কোনো ধরনের কিছু নাই, আরও একজনের নাম আমি বলতে পারি, আমাদের হলেরই ভাই হয়তো চিনতে পারেন, তাকে আমি প্রথম এসে হলে উঠে শুনেছি যে হলো সে চুরির ধরা পড়ছে, ছাত্রলীগ নেতা। সেই ব্যক্তিটা কিছুদিন পরে দেখি আমাদের শাহবাগ থানার হলো কাউন্সিলর। এই রাজনীতি তো আমার দেখতে রাইট। নতুন একটা বাংলাদেশ ছাত্র আসলে কি, ছাত্র রক্ত দিছে, সবাই মিলে জনতার রক্ত দিছে। ভাই যেটা বলতেছিল আইসোলেট করে যে প্রথম শহীদটা শিবিরে, দ্বিতীয় শহীদটা ছাত্র দল, আমার মনে হয় এইভাবে আমরা না দেখি। রাষ্ট্রের পক্ষ থেকে দেখি যে এই ফ্যাসিস্ট গভর্নমেন্ট হটানোর জন্য সর্বশ্রেণীর মানুষের জন্য ছিল, সর্বশ্রেণীর মানুষ। এই জায়গাটাই গুরুত্বপূর্ণ। একটা জিনিস না, এটাকে এমন ভাবে বলা হচ্ছে ছাত্ররা মনে হয় বিচ্ছিন্ন অংশ, তারাই এই বিপ্লবের নেতৃত্ব দিয়েছে, আর কারো ভূমিকা না। অবশ্যই লিডারশিপের জায়গাটা ছাত্রদেরকে অ্যাকনলেজ করতে হবে, রাইট? কারণ নেতৃত্বে আন্দোলন হয়, ডাকটা তো ছাত্ররাই দিয়েছে, ছাত্ররা দিয়েছে বলে নিউট্রাল জায়গা থেকে মানুষ আগ্রহ দেখাইছে, রাইট? এটা যদি এরকম হতো অনেক, কারণ আমরা আপনার অনেক আগে ইলেকশন দেখছি, তাই না? যে আপনার যে এই যেটা ইলেকশন বয়কট করা হয়েছিল, সেখানেও দেখেছি যে মানুষ কিন্তু বিএনপির আন্দোলনের সাথে সাড়া দিয়েছে, কিন্তু ওইভাবে নামে আসে নাই। কারণটা কি? মনে করছে যে একটা পার্টিগত তারা চিন্তা করতেছে। যখন দেখছে না, এটা ছেলেরা আসছে, তার বাপ মা নেমে আসছে, তার সব আত্মীয় স্বজন নেমে আসছে, মানে সবাই, কারণ আমরা তো পার্টিগতভাবে ভিন্ন হতে পারি, সবাই তো বাংলাদেশের মানুষ, আর ফেসিস্ট তো কেউ চায় না। আরেকটি জিনিস, আমরা একদম আলোচনার শেষ দিকে আছি, আমরা আরেকটু জিনিস শুনতে চাই, সেটা হচ্ছে কি ছাত্রদের মধ্যেও কি একটু কেমন আত্মম্ভরিতা নাকি আত্মম্ভরিতা আছে। আরেকটি জিনিস আছে, যেরকম তাদের সহিষ্ণুতা, সেইটাও কি কমে গেছে? আমরা গতকালকে দেখলাম জগন্নাথ মানে বিশ্ববিদ্যালয়ে, সেখানে নাহিদ গিয়েছে, নাহিদের বিরুদ্ধে স্লোগান হয়েছে। আজকে একজন উপদেষ্টা সিনিয়র মানে সিটিজেন রাষ্ট্রের, তিনি গেছেন, তার বিরুদ্ধেও যেভাবে বিক্ষোভ। কেন এই ধরনের দৃশ্য তো আমরা দেখতে চাই না? ভেরি ইন্টারেস্টিং। আমি আসলে যখন আপনি ভাইয়া যেটা বলতেছেন, যার যেটা কাজ সেটা করা উচিত, তাই না? যখন একটা ছেলে এত পেশারে, যখন আপনি ছাত্র আন্দোলন করেছেন, প্রতিনিয়ত ফোন আমার কাছে অনেক ফোন আসে। একটা মানুষ স্বাভাবিক ঘুমাইতে পারে না, একটা মানুষ যে টানা স্বাভাবিক ঘুমাইতে না পারে, তার রাগটা একটু খিটখিটে হয়। ঢাকা শহরে কিন্তু আবহাওয়াটা এরকম। এই ছাত্ররা যখন বিভিন্ন জনের কাছে যায়, বলে যে চিকিৎসা হচ্ছে না, তারা তো যায়, সারা দেশে সফর করতেছে, এই আর্তনাদ দেখে তারা আসলে সহ্য করতে পারে না। আর ইয়াং বয়সের নেচার, আমাকে এক বড় স্কলার বলতো যে ইয়াংদের নেচার হচ্ছে একটু গরম থাকবে আর কি। তো এই গরমের প্রভাবটা অনেক সময় ব্যালেন্স করতে পারে না, বেশি হয়ে গেল একটু, অনেক সময় দেখা গেছে যে বেশি হয়ে যায়। আমার কাছে আমি মনে হয় এটাও আমাদের দায়িত্বশীল আচরণ করা উচিত, যে ভাইরা একটু হট হয়ে যাচ্ছেন। কারণ আমরা যেহেতু জাতি প্রত্যাশা করে যে আপনারা যেহেতু এই কাজটা করেছেন, সংবেদনশীল আচরণ করে সুন্দর করে জাতিকে দেখানো যে আমরা যেহেতু এই কাজটা এই জায়গাটা আমাদের মনে হয় এইভাবে করা উচিত। একদম শেষ দিকে আছে, আপনি ঠিক আছে বলবেন। আপনি যে প্রশ্নটা তুলেছেন, চমৎকার প্রসঙ্গটা। বয়স একটা গুরুত্বপূর্ণ, আর তাদের মধ্যে একটা টেন্ডেন্সি, সর্বক্ষেত্রে না, দেখছি যে তারা যেভাবে চিন্তা করছে সবাইকে সেভাবেই চিন্তা করতে হবে, সেটাই চিন্তা করতে হবে। বিএনপিকে তাদের মত মতো করতে হবে সব বিষয়টা এরকম চিন্তা, এটা বয়সের বাস্তবতা বা বিভিন্ন কারণে হচ্ছে, সেই জন্য তাদের সাথে বিএনপির একটু মতদ্বৈততা কোনো কোনো বিষয়ে হতে পারে। এটাকে আমি নেগেটিভলি দেখছি না। আর একটা হলো, আপনি মানে এই সুযোগে বয়সের বাস্তবতার কারণে, যে কারণে বা আপনার বিপ্লবী ভূমিকার কারণে আপনি নিজেই ভোগ বিলাসে মত্ত হয়ে যাচ্ছেন কিনা, আপনার আকাঙ্ক্ষা এরকম হয়ে যাচ্ছে কিনা যে ক্ষমতা তো পেয়েছি, এটা চালাই না কেন, আমরাই তো বিপ্লব করেছি। এই যে বাস্তবতা, এই বাস্তবতা যাতে আমরা না হই, এই বাস্তবতা কারোর জন্যই মঙ্গলজনক না। এক হাসিনাকে আমরা হটাইছি, আবার আমি নিজেই যদি সেই ভূমিকায় বলি যে সব মানুষ আমার সাথে আছে, আমরা বিপ্লব করেছি, কিসের ভোট, কিসের একেবারে 10 সেকেন্ডে বলে আমি শেষ করি। সেটা হলো ভাই যেটা বললো যে আসলে তারা লাক্সারি লাইফ লিড করে কিনা, আমি জানি, আমি কমিটমেন্ট চাই, এখন একটা কমিটমেন্টের দেশ
মানে শেষ করতে চাই। আমি উত্তর দিয়ে শেষ করতে হবে। আক্তার আমি জানি, আক্তারকে তো সবাই চেনেন। আক্তার আসলে সাবলেটে থাকে। ভোগ বিলাসের কথা বাদই দিলাম, একজনের কথা বলে দিলাম, বাকিদের কথা আমি না বলি, তারা স্যান্ডেল পরে আসে এখনো। আক্তারকে তো আমি চিনি, আক্তারের কথা বলছি না। আমি বলি আন্দোলনে যাদের নাম বলতেছেন, এটা আসলে বাস্তবতা ভেরিফাই করা উচিত। এই ছেলেগুলো এখনো খাইতে পারে না, আজকে অনেকে টাকা চাইছে, ভাই চলতে পারি না। সুতরাং এটার কথা আসলে এরকম না তারা হেরম্বর হয়ে গেছে, বরং তারা আসলে চাচ্ছে একটা সুন্দর বাংলাদেশ। এই সুন্দর বাংলাদেশ বিনির্মাণে সব অংশীজনকে নিয়ে কাজ করতে চায়। তাদের একদম হৃদয়ের কথা যদি বলি, আমার মনে হয় এটাই মানে শেষ। সবাই আমরা সুন্দর বাংলাদেশ চাই, সহমর্মিতার বাংলাদেশ চাই এবং ঐক্যের বাংলাদেশ চাই, অহিংস বাংলাদেশ চাই। আমরা আর ফ্যাসিজম চাই না। আমার মনে হয় এটাই শেষ কথা। জি, বাংলাদেশের সাথে আমরা সবার আগে এক থাকি, সুন্দর দেশ করি। জনাব ডক্টর আতিক মুজাহিদ এবং জনাব শহীদুল ইসলাম বাবুল, আপনাদের দুইজনকেই অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভ সন্ধ্যা।